বর্তমান বাস্তবতায় যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় ঘর হস্তান্তর। ফেসবুক ইউটিউবে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করছে একটি গোষ্ঠী। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। শেখ হাসিনার অডিও বার্তায় 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার প্রমাণ ট্রাইব্যুনালে। বিচারে বাধার অভিযোগে আদালত অবমাননার আবেদন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা চলছে। নারী সংস্কারের সুপারিশ নিয়ে উলামা মাশায়েখদের সেমিনার, কমিশন বাতিলের দাবি। এবং ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, যে কোনো সময় হামলার শঙ্কা ইসলামাবাদের। সীমান্তে গোলাগুলি অব্যাহত। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। মুক্তি, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাওয়ারও শঙ্কা জানিয়েছেন তিনি। এই সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন যে যুদ্ধ কাম্য নয়, তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। এর আগে কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় উপভোগ করেছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা দেখে আসবো। বাংলার আকাশে শত্রুপক্ষ রুখে দিতে এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর একদল চৌকস সদস্য। এ সময় আকাশে হেলিকপ্টারের সতর্ক প্রদক্ষিণ। একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা। যে কোনো উপায়ে শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে পরিবহন বিমানের আগমন। এদিকে আকাশ নিরাপদ রাখতে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। নানান কসরত দেখিয়ে রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের একটি ছায়াযুদ্ধ, যেখানে অংশ নেয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী 2 ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি। এ সময় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলেও জানান অধ্যাপক ইউনূস।
যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নাফি, বরাদ্দের অর্ধেক টাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য ঘর নির্মাণের যে প্রকল্প সেটি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে 4 জেলায় এই ঘর হস্তান্তর কার্যক্রমটি সম্পন্ন হয়। মুক্তি, এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয় এবং প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। এ নিয়ে প্রতিবেদন আছে, দেখে আসবো। গত বছরের ভয়াবহ বন্যায় তছনছ হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। কোথাও কোথাও একতলা পেরিয়ে দোতলায় ছোঁয়ে বানের পানি, নিঃস্ব হয় হাজারো মানুষ। নগদ অর্থ আর ত্রাণ দিয়ে বন্যা দুর্গত সেসব মানুষের পাশে দাঁড়িয়ে নজিরও সৃষ্টি করে দেশবাসী। বন্যা দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ক্ষতিগ্রস্তদের জন্য 300টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দ দেয়া হয় 50 কোটি টাকা। জেলা প্রশাসনের সহযোগিতায় পেশা, আয় ও ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় করা হয় ক্ষতিগ্রস্তদের তালিকা। দুর্নীতি বন্ধে ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। ফেনীর 110টি পরিবার, নোয়াখালীর 90, কুমিল্লার 70 ও চট্টগ্রামের 30 জনকে বুঝিয়ে দেয়া হয় ঘরের চাবি। প্রত্যেকটি ঘরে থাকছে 2টি করে রুম সহ ডাইনিং স্পেস, রান্নাঘর ও বারান্দা। যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঘর আইসি ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর যাতে নিচে করে আমি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি শুকরিয়া দেই। বুধবার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি 4 জেলায় এসব ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গুণগত মান বজায় রেখেই বরাদ্দের প্রায় অর্ধেক খরচে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বললাম যে এটা টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। 2024 সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় দেশের বিভিন্ন জেলায় 14,269 কোটি 68 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় আর ক্ষতিগ্রস্ত হয় 9,42,000-এর বেশি মানুষ। শামীমা রহমান শাম্মী, এখন। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে শিগগিরই দেশে ফিরবেন তিনি, জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সকালে হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন খালেদা জিয়া। এখন তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে। বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা
প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশাতেই আছি। ফেসবুক ইউটিউবে উস্কানি দিয়ে একটি গোষ্ঠীর সম্প্রীতি বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলে তিনি। এ সময় সামাজিক বিভাজনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমন ভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশের জন্ম, তার হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। শ্রমিক ছাঁটাই কোনো সমাধান নয়, সরকারের উচিত দক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাঁচানো। দুপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিচার কাজকে বাধাগ্রস্ত করছে কিনা প্রসিকিউশনের এমন আবেদনের প্রেক্ষিতে অভিযুক্তের কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে আবেদন করে প্রসিকিউশন। এর আগে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেন 226টি হত্যা মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সিআইডির ফরেন্সিক রিপোর্টে শেখ হাসিনার এ কথার সত্যতা মিলেছে। এই বক্তব্য আদালতের জন্য হুমকি মনে করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে শেখ হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে সেই কনভারসেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চক্র। এজন্য পেছনের কোন শক্তি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বক্তারা। নারী বিষয়ক সংসদ কমিশনের ইসলামোফোবিয়া করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তারা কথা বলেন। সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে জাতীয় সেমিনারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতেই নারী বিষয়ক সংস্কার কমিশন বিতর্কিত প্রস্তাব দিয়েছে। বিতর্কিত নারী কমিশন বাতিল না করলে আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় মাওলানা মামুনুল হক নারী কমিশনের প্রতিবেদন তৈরিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিযোগের আঙুল তোলেন। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে
প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগে রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরিপত্রে বলা হয়েছে, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে ইতিমধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি। সে কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রম উপদেষ্টা। সচিবালয়ে ব্রিফিং উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম আদালতে মন্ত্রণালয়ের অধীনে একটি কর্মসংস্থান অধিদপ্তর করার চিন্তা করছে সরকার। শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায়, কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও এগুলোতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার, শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বসিলায় অভিযান পরিচালনা করছে রাজুকের মোবাইল কোর্ট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে অভিযানে আজ কি কি অনিয়ম পাওয়া গেছে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মুক্তি, আমরা দেখছি যে মোহাম্মদপুরের যে এখানে যে রাজুকের যে অভিযানটি চলছে, এখানে মূলত যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনই আসলে অবৈধভাবে এখানে তৈরি করা হয়েছে এবং ভবনের কোনো ভবনেরই আসলে নকশা বহির্ভূতভাবে এই রাজুকের যে অনুমোদন পাওয়ার কথা সেখানকার বহির্ভূতভাবেই কিন্তু এখানে এই যে আজকে অভিযান যে পরিচালনা করা হচ্ছে সেইখানে কিন্তু আমরা দেখছি যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনেই আজকে এখানে চন্দ্রিমা মডেল টাউনে এখানে যতগুলো ভবন রয়েছে এই চন্দ্রিমা হাউজিংয়ের সবগুলোই মূলত পুরো হাউজিংয়ে আসলে অবৈধভাবে এখানে গড়ে উঠেছে এবং কোনো ভবনেরই এখানে কোনো নকশা রাজুক থেকে অনুমোদন করা হয়নি। সে কারণে কিন্তু এখানে আজকে পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে বাসাবাড়ির মালিকদেরকে প্রাথমিকভাবে কাউকে পাওয়া যায়নি এবং বিভিন্ন বাসা যেগুলো নির্মাণাধীন বাসা রয়েছে সেই ভবনগুলো কিন্তু নির্মাণাধীন ভবনগুলো কিন্তু হচ্ছে এখানে বুলডোজার দিয়ে আংশিক ভেঙে দেয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে তারা বলছেন, রাজুকের যে কর্মকর্তারা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যে রয়েছেন তারা বলছেন যে এখানে যারা বাসাবাড়ির কাউকে পেলে তাদেরকে তাৎক্ষণিকভাবে জরিমানা কিংবা জেলের যে বিধান রয়েছে সেটি তারা করবে। আমরা জানি যে রাজধানীতে ৩,৩৮২টি নকশা বহির্ভূত বা ব্যত্যয়কৃত ভবন দুদক ইতিমধ্যে চিহ্নিত করেছে। যেই ভবনগুলোকে কিন্তু রাজুক তাদের যে নিয়মিত অভিযান সেটি পরিচালনা করছে সেটির অংশ হিসেবে কিন্তু আজকেও এই
যে চন্দ্রিমা সেখানে কিন্তু এটি অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে। এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এইভাবে করে যত নিয়ম বহির্ভূতভাবে, নকশা বহির্ভূতভাবে যত ভবন এখানে গড়ে তোলা হয়েছে সবগুলোর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং যেই ভবনগুলোতে ইতোমধ্যে মানুষ থাকছে সেই ভবনগুলোতে কিন্তু ভাঙচুর বা এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে না। সেইগুলোর ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছিলাম, সেইগুলোর ব্যাপারে রাজুকের কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে রাজুক এগুলো নিয়েও ব্যবস্থা নেবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বেশ কিছু বাসা বাড়ির মালিক কিন্তু এসেছেন এবং তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমরা দেখলাম যে বেশ বাকবিতণ্ডাও হতে কিন্তু আমরা দেখেছি। তারা বলছেন যে যারা বাসা বাড়ির যেসব মালিকরা আছেন তারা কিন্তু বলছেন যে তাদেরকে না বলে, তাদেরকে কোনো প্রকার নোটিশ দেওয়া ছাড়াই এই ধরনের ভবনগুলো এখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে তাদেরকে বারবার সতর্ক করার পরেও এখানে অবৈধভাবে যেখানে বাসাবাড়ি গড়ে তুলছে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে বলার পরেও কিন্তু তারা এগুলো করছে। তো এই ছিল মুক্তি আমার কাছে সবশেষ তথ্য। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। রায়ের জন্য 8 মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। 2014 সালের 23 জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। তো ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। হজযাত্রার দ্বিতীয় দিনে আজ 13 ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 5,500 মুসল্লি। যদিও এখনও ভিসা হয়নি 19,500 মুসল্লির। এদিকে ভিসা জটিলতায় 2-1 জনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বিমানবন্দর ছাড়ছেন বেশিরভাগ হজযাত্রী। বিস্তারিত প্রতিবেদনে। দুপুর 2টা 5 মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হওয়ার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন সে অনিশ্চয়তায় হতাশ দুজনেই। রাত 1:30টার দিকে আমাকে ফোন করে আমার ভিসা কনফার্ম হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের ভিসা এখন পর্যন্ত হয়নি, যার দরুন আমাদের মনে হয় আজকে পোস্টপোন করতে হচ্ছে, আমরা হয়তো যেতেই পারছি না। ডাইরেক্টর সাহেবের সাথে এখানে কথা বললাম, উনি খুব হেল্পফুল। পরে বললো যে ঠিক আছে, তাহলে আপনার যেহেতু হয়নি আপনার ওয়াইফ সহ আপনি ড্রপ করে দেন। পরবর্তীতে বিমান অফিসে এদের সাথে যোগাযোগ করে আপাতত হচ্ছে না। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও এখনো বাকি রয়ে গেছে 19,500-এর বেশি হজযাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ করার কারণে তথ্যের গরমিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে মোট 13টি ফ্লাইটে যাত্রা করা মুসল্লিদের অধিকাংশের কণ্ঠে হজ ব্যবস্থাপনা নিয়েছিল স্বস্তির সুর। 7:30 এখানে আসছি, আসার পরে একটার পর একটা কার্যক্রম হয়েছে, যে কার্যক্রমগুলা করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ সরকারের বর্তমানের এইবারের ব্যবস্থাপনা যতটুকু এখন পর্যন্ত পাইছে সার্ভিস অনেক ভালো লাগছে। হজ পালন করে আল্লাহর রাস্তায় পালন করে আমাদের দেশে আবার যেন ফেরত আসতে পারি। ভিসা সমস্যা সমাধানে সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে জানিয়ে হজ অফিস বলছে, জটিলতা নিরসনে ডিও লেটার দেয়া হয়েছে সৌদি সরকারকে। শিগগিরই জটিলতা কেটে যাবে। তারা যে একটা নতুন সফটওয়্যার তৈরি করেছে, এই সফটওয়্যারটাকে সিঙ্ক্রোনাইজ করতে 2-1টি বিষয়ের যে সমস্যা হয়েছে এগুলো তারা খুব দ্রুতই
সমাধানের জন্য চেষ্টা করছে এবং তারা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ এই বিষয়ে আগামীতে আর কোনো সমস্যা হবে না। হজযাত্রা শেষ মুহূর্তে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি অতিরিক্ত স্লট নেবার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। মে মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশকে সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে এখনই, যে 20 থেকে 30 তারিখের মধ্যে মিনিমাম 20টা স্লট দেন, মিনিমাম 20টা স্লট আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে, লাস্টের দিক কোনো ক্রাইসিস হবে না এয়ারক্রাফট নিয়ে। চলতি মৌসুমে মোট 87,100 হজযাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্স 234টি ফ্লাইট পরিচালনা করবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। কর অবকাশ সুবিধা চাওয়ার প্রবণতা থেকে ব্যবসায়ী ও জনগণকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে সরকার, তবে পুরো সুফল পেতে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংক ও IMF এর সহায়তা শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন আরও ভালো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সার দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার এক্সপেন্ডার আরেকটা দিকে এক্সপেন্ড দিতে হবে। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, যদি চিন্তা ভাবনা করতে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স তো আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। জাটকা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। তাই মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের প্রায় 50,000 জেলে। জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে জেলেদের। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন। তালহা জুবাইরের প্রতিবেদন। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল মার্চ থেকে চাঁদপুর সহ দেশের 5টি অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটমল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে 1 মে থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। বর্তমানে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে চাঁদপুরের প্রায় 50,000 জেলে। মাছ ধরার জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে তাদের। জেলেরা আশা করছেন নদীতে মাছ ধরে ঋণ পরিশোধের সুযোগ মিলবে, এবার ফিরবে আর্থিক সচ্ছলতা। এই 2 মাস দেখা যায় আমগর যে চাল দিছে, এই চাল ভাই আমগো কোনো রকমই হইতাছে না। এই জন্য দেখা যায় বাধ্য হয়ে আমগো অনেক রকম কষ্ট ভোগ করতে হবে। একটিভ চাল দিছে আর একটি চাল আমরা অন্তরে পাই না। খুশি আছে অভিযান তো শেষ হয়ে গেল, আমরা একটা খুশি নাই, কিছু একটা ঈদের মতন লাগবে, সেটা আনন্দ। যদি আল্লাহ মা যদি কিছু মতো যাওয়া যদি থাকে থামো, এই বেচা সংসার কিস্তি মিস্তি চালামো। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় বাড়বে ইলিশের উৎপাদন। এই কাজে জেলা এবং উপজেলা ট্রান্সপোর্ট সম্মিলিতভাবে আমরা কাজ করেছি, পাশাপাশি জেলেরাও আমাদেরকে এই কাজে সহায়তা করেছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। আমরা আশা করছি যে এবারে এই জাটকা রক্ষা অভিযান অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হওয়ার কারণেই আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞাকালীন 2 মাস চাঁদপুরের নিবন্ধিত 44,005 জন জেলেকে 40 কেজি করে 4 মাস চাল সহায়তা দেয়া হয়। এই সময়ে টাস্ক ফোর্সের অভিযানে শতাধিক অসাধু জেলেকে জেল জরিমানা করার পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর ভারতীয় সেনাবাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরেই দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান শুরু করতে পারে ভারত। আর পাক সেনাবাহিনীর দাবি, পাকিস্তানে দেশের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অকাট্য প্রমাণ আছে। নুসরাত কামাল জানাবেন বাকিটা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির। সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। মঙ্গলবার রাতে প্রতিবেশীর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযান পরিচালনায় পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তানি ভূখণ্ডে হামলা হতে পারে বলে বুধবার ভোর রাতে আকস্মিক ঘোষণায় সতর্ক করেন দেশটির তথ্যমন্ত্রী। এ সময় ভারতকে আঞ্চলিক জল্লাদ বলেও আখ্যায়িত করেন তিনি। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. India's self-assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. ২০০০ সালের পর হিমালয়ের কোল ঘেঁষা বিতর্কিত কাশ্মীর উপত্যকায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলা ছিল ২২ এপ্রিলের সহিংসতা। কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামের একটি গোষ্ঠী প্রথমে দায় স্বীকার করলেও পরে হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে অভিযোগ প্রত্যাখ্যান করে। এ ঘটনায় সাম্প্রতিককালের সবচেয়ে বড় টানাপোড়েনে জড়িয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী, যা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ। We are reaching out regarding the Kashmir situation, India and Pakistan, that he said we are reaching out to both parties and telling, of course, them to not escalate the situation. The Secretary expects to speak with the foreign ministers of Pakistan and India as early as today or tomorrow. কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের শুরু ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে দেশভাগের সময় থেকেই। সবশেষ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে বড় রক্তক্ষয়ী লড়াই। নুজহাত কামাল, এখন বিশ্ব। কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ২ শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও জানা যায়নি কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোটেলে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনিও। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই কলকাতার বড়বাজার এলাকার আবাসিক হোটেল ঋতুরাজ। মুহূর্তেই হোটেলটি পরিণত হয় গ্যাস চেম্বারে। এতে দম বন্ধ হয়ে প্রাণ গেছে অনেকের। কর্তৃপক্ষ জানায়, ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৮৮ জন অতিথি উপস্থিত ছিলেন। মধ্য কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার এই ঘটনায় হতাহতের সংখ্যা বেশি বলেও জানান অনেকে। আগুন লাগার সময় হোটেলে থাকা অতিথিরা দৌড়ে ছাদে চলে গিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে সাহায্য প্রার্থনা করেন। মৃতদের মধ্যে অনেকে রুম থেকেও বের হতে পারেননি। 14 জন মারা গেছে এখন অবধি, যা আমাদের কাছে খবর এসেছে। कई आदमी धुआं में सफोकेटेड हुए, 5 आदमी को उनको भी अस्पताल में ले गया गया है। কলকাতা পুলিশ প্রধান মনোজ কুমার বর্ম জানিয়েছেন, ঘটনার তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফলপট্টির ওই হোটেলে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মৃতদের পরিবারের জন্য ২ লাখ আর আহতদের পরিবারের জন্য ৫০,০০০ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বিজয় অর্জনের পর বিশ্ব নেতা থেকে শুরু করে প্রতিটি জনগণের প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কেবলমাত্র ৩টি আসনের ব্যবধানে একক সংখ্যা গরিষ্ঠতা হাতছাড়া হওয়ায় আক্ষেপও কম নয়। কোনো দলের সঙ্গে জোট হবে তা এখনও নিশ্চিত নয়, তবে শক্তিশালী ও একতাবদ্ধ কানাডার ডাক দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। আরও জানাবেন সৈয়দ ইফতেখার। আনুষ্ঠানিকভাবে কানাডার ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ শেষে মাত্র 3টি আসনের সংকটে পড়েছে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে 343 আসনের মধ্যে প্রয়োজন ছিল 172টি। তা হাতছাড়া হওয়ায় জোট গড়তে রাজি করাতে হচ্ছে নিউ ডেমোক্রেটিক পার্টি বা ব্লক কিউবেকুয়াকে। বর্তমানে আসন চিত্রটা এমন:
লিবারেল পার্টি 169 আসন, কনজারভেটিভ পার্টি 144 আসন, ব্লক কিউবেকোয়া 22 আসন, নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি 7 আসন এবং গ্রিন পার্টি 1টি আসন। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ অটোয়াতে তার নিজ আসনেই হেরে গেছেন। সেদিক থেকে মার্চের শুরুতে দায়িত্ব নিয়ে মাত্র 2 মাসেরও কম সময়ে দলকে গুছিয়ে জয়ের বন্দরে নিয়ে আসায় যেমন প্রশংসা কুড়াচ্ছেন মার্ক কার্নি, তেমনি জনসাধারণের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। I voted Liberal because that was who is most likely to beat the Conservatives in my riding, and to me it's important that Mark Carney won so that we could keep. I really care about the environment and healthcare, and I felt that his policies were more in line with my views than Pierre Poilievre's. If Trudeau had stayed in, we probably would have gone Conservative, but I think Carney has some background of, you know, being in business and finance and corporations, and I think at the moment that's what we need. He's the right person to run our country against a lot of volatile situations right now, like considering the states and Trump, and I believe he's the best person that can go up against him. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফলাফল লিবারেলদের জন্য যেমন সতর্ক বার্তা, তেমনি ভবিষ্যতের নীতি নির্ধারণেও এক বড় চ্যালেঞ্জ। পার্লামেন্টে আইন পাশ করাতে প্রতিবারই এখন লিবারেলদের দরকার হবে ছোট দলগুলোর সমর্থন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। বর্তমান বাস্তবতায় যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় ঘর হস্তান্তর। ফেসবুক, ইউটিউবে উস্কানিদের সম্প্রীতি বিনষ্ট করছে একটি গোষ্ঠী। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। শেখ হাসিনার অডিও বার্তায় 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার প্রমাণ ট্রাইব্যুনালে বিচারে বাধার অভিযোগে আদালত অবমাননার আবেদন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা চলছে। নারী সংস্কারের সুপারিশ নিয়ে উলামা মাশায়েখদের সেমিনার, কমিশন বাতিলের দাবি। এবং ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা, যে কোনো সময় হামলার শঙ্কা। ইসলামাবাদের সীমান্তে গোলাগুলি অব্যাহত। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।